This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একজন বাংলাদেশি নাগরিক। যেটা আমরা জানতে পারছি, পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে বছর 2 আগে অবৈধভাবে ভারতে ঢোকে এই ব্যক্তি, যার আসল নাম বলা হলো সেলিম মাতব্বর। তিনি রবি শর্মা নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কাজ শুরু করেন। গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ সেলিম নামের ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ধৃত বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়র সঙ্গে কথা বলব। সুপ্রিয়, এখনো পর্যন্ত যেটুকু আমরা তথ্য পাচ্ছি 2 বছর ধরে তিনি এভাবে রয়েছেন, তো হঠাৎ করে 2 বছর সময় লেগে গেল তাকে পাকড়াও করতে? শুভজিৎ, দেখো, একদিকে বাংলাদেশের যখন উত্তপ্ত বা অশান্তির যে পরিস্থিতি, তারই মাঝে কিন্তু একেবারে শহর কলকাতার বলা যেতে পারে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে, মার্কুইস স্ট্রিট থেকে এক বেআইনিভাবে বা অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিক, তাকে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে সেলিম মাতব্বর নামের ওই ব্যক্তি, তিনি বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা, কিন্তু বছর 2 আগেই তিনি বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করে বাংলাদেশ থেকে এদেশে আসেন এবং এখানে আসার পর জাল নথি তৈরি করেন এবং সেক্ষেত্রে রবি শর্মা নাম ব্যবহার করে তিনি পাসপোর্ট থেকে শুরু করে আরও বেশ কিছু নথিপত্র তৈরি করেছিলেন এবং ভারতীয় নাগরিক হিসাবে এখানে শুধু থাকা নয়, মার্কুইস স্ট্রিটের একটি হোটেলেও তিনি কাজ শুরু করেছিলেন এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কিন্তু মূলত পার্ক স্ট্রিট থানার পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে। 14 ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কিন্তু তদন্তকারীরা যে বিষয়টা দেখছেন, যে বছর 2 ধরে এই যে সেলিম মাতব্বর, তিনি যে ভারতে ছিলেন ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে, সেক্ষেত্রে তার কি উদ্দেশ্য ছিল, কেনই বা তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে আর কেউ এসেছিলেন কিনা, বা পরবর্তীতে তার হাত ধরে বাংলাদেশ থেকে ঠিক একইভাবে আর কোনো বাংলাদেশি নাগরিক এদেশে এসে ভুয়ো নথিপত্র বা পরিচয়পত্র তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করছেন কিনা। সুপ্রিয়, যেই হোটেল থেকে তাকে পাকড়াও করা হয়েছে, যেই হোটেল থেকে তাকে ধরা হয়েছে এবং দিনের পর দিন ভুয়ো জাল নথি দেখিয়ে যেই হোটেলে তিনি কাজ করতেন বলে জানা যাচ্ছেন, সেই হোটেলের কর্তৃপক্ষ যারা, মালিক পক্ষ যারা, তাদের সঙ্গে কথা বলে তারা কি বলছেন এই বিষয়ে? তারা কি কিচ্ছুটি জানতেন না? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারীরা এই হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছেন যে তারা কেন কোনো কিছু বুঝতে পারলেন না, বা তাদের কাছে যখন কাজ নেওয়ার জন্য এসেছিলেন তখন কি পরিচয় দিয়েছিলেন এবং যে সমস্ত নথিপত্র দেখিয়েছিলেন সেই সমস্ত নথিপত্র থেকে তাদেরকে কোনো রকম কোনো সন্দেহ দানা বাঁধেনি। এই সমস্ত বিষয়গুলো তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে কিন্তু হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে একেবারে যে সমস্ত নথিপত্র দেখানো হয়েছে, কারণ যে পাসপোর্ট দেখানো হয়েছিল সেই পাসপোর্টটি কিন্তু অরিজিনাল পাসপোর্ট, কিন্তু সেখানে যে নাম বা যে সমস্ত নথি ব্যবহার করে এই পাসপোর্ট তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ভুয়ো বা জালি এবং সেই জায়গা থেকে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই নথি দেখে ওই ব্যক্তিকে, বা তিনি যে পরিচয় দিয়েছিলেন সেই পরিচয় যে ভুয়ো বা তিনি আদতে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সুপ্রিয়। তাহলে মঞ্জিরা, এক্ষেত্রে শুধুমাত্র তিনি ভুয়ো নথি দিয়ে রয়েছেন তেমনটা নয়, তিনি কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। তিনি কোনো না কোনো জায়গায় গিয়ে এই পাসপোর্টটা বানিয়েছেন, কেউ না কেউ তাকে সাহায্য করেছে, ফলে প্রশ্ন খুব গুরুতর এক্ষেত্রে। এবং এই জায়গাটা, যে জায়গাটা তুমি বললে, সেই জায়গাটা কিন্তু কলকাতা। তার কারণ হচ্ছে এই যে সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা, তিনি জাল নথি তৈরি করেছিলেন, জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। সেটা কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। কিন্তু এই ঘটনা এবারে প্রথম ঘটলো তেমনটা তো নয়। এর আগে চিত্রদুর্গ, কর্ণাটকের নজর আমরা পেয়েছিলাম এবং সেখানেও কিন্তু এই জাল নথি, জাল পাসপোর্টের বিষয়টাই সামনে উঠে এসেছিল। সেখানে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই সম্পর্ক নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। শান্ত, তার মানে এটা কি আমরা বলতে পারি যে অনুপ্রবেশ করছে যারা অবৈধভাবে ঢুকছে এক্ষেত্রে এদেশে, তাদের কাছে জাল নথি তৈরি করার একটা সেফ জোন, সেফ আশ্রয় হচ্ছে এই কলকাতা? এটা তো ভয়ঙ্কর। একদমই। দেখো, কলকাতা হয়ে উঠেছে আতুর ঘর, যেখানে গুলশান কলোনির মতো জায়গায় দেখা গিয়েছে পাসপোর্ট, অন্তত কর্ণাটকে জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে। গুলশান কলোনিতে যারা নাম পরিচয়পত্র ছাড়াই থাকছে, তাদের কাছে না রয়েছে কোনো পাসপোর্ট, না রয়েছে তারা যে বাংলাদেশে কোথা থেকে আসছে, কিভাবে ঢুকছে সেই নথিও নেই, অথচ তারা দিনের পর দিন এই গুলশান কলোনি এলাকায় এসে বসে যাচ্ছে। শুধু গুলশান কলোনি এলাকা বললে ভুল হবে, কলকাতার এমন বিভিন্ন অংশ রয়েছে যেখানে কিন্তু জাল
নথি তৈরি করে তারা স্থায়ী বসবাসের জায়গা তৈরি করে নিচ্ছে। অর্থাৎ কলকাতা যে আতুরঘরে উঠছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। পার্ক স্ট্রিটের ঘটনা, কর্ণাটকের ঘটনা, কসবা কাণ্ডের পর গুলশান কলোনির ঘটনা নাম উঠে আসছে, যেখানে প্রায় 1,95,000 লোকের বসবাস, ভোটার কত 3,500। অর্থাৎ এই নথি ছাড়া বসবাস এবং নথিকে জাল করে বসবাসের অন্যতম সেফ জোন হয়ে উঠছে এই কলকাতার পুরো এলাকা। স্বাভাবিকভাবেই তারা যে কলকাতাকে বেছে নিচ্ছে, কারণ নজরদারি নেই, কোথা থেকে কিভাবে ঢুকছে পুলিশের কাছে ভেরিফিকেশন তারা করতে যাচ্ছে না। জনপ্রতিনিধিরা ভোট ব্যাংকের লোভে সেখানে বসিয়ে দিচ্ছে, পরবর্তীকালে তারাই হচ্ছে ভোট ব্যাংক। কিন্তু যে ভোটার কার্ড তৈরি হচ্ছে সেটা কোন নথির ভিত্তিতে তৈরি হচ্ছে পরবর্তীকালে। তুমি একটা ভয়ঙ্কর কথা বললে, ভোট ব্যাংক যদি মূলত উদ্দেশ্য হয় এবং তার জন্য কোনো নজরদারি না থাকে, তাহলে ওপার বাংলা যেরকম অগ্নিগর্ভ, এপার বাংলা কতটা সুরক্ষিত, আমরা কতটা সুরক্ষিত? একদমই। কলকাতা যে সুরক্ষিত নয় তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এর আগে আইএসআই জঙ্গি সন্দেহে গার্ডেনডির যেখানে সামরিক কেন্দ্র, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা পরবর্তীকালে দেখা যায় তারা এখানকার নাগরিকও নয়, তারা হচ্ছে পাকিস্তানের নাগরিক। গুলশান কলোনি দেখা যাচ্ছে বারবার করে তারা এখান ওপার থেকে এসে এপারে বসে আছে। তুমি একের পর এক ঘটনা কলকাতা যদি দেখা যায় যে কলকাতা কিন্তু সেফ জোন, সাধারণ মানুষের ক্ষেত্রে নয়, যারা ওপার বাংলা থেকে আসছে, যারা পাকিস্তান দিক থেকে আসছে, তাদের কাছে কিন্তু সেফ জোন হয়ে উঠছে একেবারে। তুমি যে কথা বললে সেটা উদ্বেগের, সেটা চিন্তার। শান্ত, তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে তুমি যে কথাটা বললে সেই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সেফ জোন যারা মনে করছে আমাদের জন্য আনসেফ হয়ে উঠছে, এবং শুধুমাত্র কলকাতা নয়। এবং এক্ষেত্রে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসে, তা হলো যারা অনুপ্রবেশকারী আসছেন তাদের সাহায্য কারা করছেন, যারা সাহায্য করছেন তারা তো এ রাজ্যের বাসিন্দা। ঠিক এরকমই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মুর্শিদাবাদের রানীনগর থেকে পুলিশ গ্রেফতার করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে 2 জন দালাল, মানে যারা সাহায্য করেছেন তারা এ রাজ্যের। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী কৌশিক রয়েছেন, কৌশিকের সঙ্গে কথা বলো। কৌশিক, অনুপ্রবেশকারীকে তো গ্রেফতার করা হয়েছে, তাকে সাহায্যকারী তারা তো এ রাজ্যের বাসিন্দা। ঠিক কিছুক্ষণ আগে মঞ্জুরা যেরকম বলছিল, তাহলে কোনোভাবেই যারা হেল্প করছে এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে, আমরা কোনোভাবেই সেফ নই, একটা নেক্সাস চলছে। একদমই শুভজিৎ, দেখো যেমনটা বলছিল ভোট ব্যাংক, সেই রকম এই যারা সাহায্য করছে তারা কিন্তু সেই সব সমস্ত দিক মাথায় রেখে কিন্তু এইরকম সহযোগিতার কাজ করছে। এই যে শাহিদুল শেখ গতকাল ভারতে প্রবেশ করেছে এবং বাকি যে 2 জন ধরা পড়েছে, একজন বৈষ্ণবনগরের বাসিন্দা, একজন রানীনগরের বাসিন্দা, তারা কিন্তু তাকে ভারতে ঢুকতে সহযোগিতা করেছে এবং তাদের থাকার ব্যবস্থা করবে। তুমি জানো যে রানীতলা থানা কয়েকদিন আগে কিন্তু গ্রেপ্তার করেছিল, সপ্তাহ কয়েক হবে, সেখানে কিন্তু প্রায় 40 জন গ্রেপ্তার হয়েছিল। তারা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অন্যান্য জায়গায় কাজ করেছিল এবং তারপর আবার ফেরত এসে তারা বাংলাদেশে যেত। অর্থাৎ মুর্শিদাবাদ জেলাকেও যেত, শুধুমাত্র কলকাতা এমনটা নয়, সীমান্তবর্তী জেলা এই মুর্শিদাবাদ জেলা। এর আগে একাধিকবার যদি তুমি বিগত মাসের যদি পরিসংখ্যান দেখো, তাহলে প্রায় 70 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলা, 2 পুলিশ জেলা, জঙ্গিপুর পুলিশ জেলা এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা। সেই জায়গায় অনেকের নাম পরিচয় এখানে এসে যেমনটা সময় দেখা যায় যে তার আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, আবার কিছু সময় তারা এই রাজ্যে এসে কাজকর্ম করে আবার ফিরে যাচ্ছে। অর্থাৎ যে বাংলাদেশি যে অনুপ্রবেশকারী তাদের আতুরঘর হয়ে উঠছে এই মুর্শিদাবাদ, সেটাও কিন্তু বলা বাহুল্য। কারণ যেভাবে জনসংখ্যা, যেমন একটা সময় ঝাড়খণ্ডের, তুমি যেরকমটা বললে যে আতুরঘর হয়ে উঠছে, কিন্তু তারা তো অনুপ্রবেশ করছেন, কিন্তু যারা অনুপ্রবেশ করতে সাহায্য করছেন, এই বিরাট নেক্সাসকে যদি না পাকড়াও করা যায়, তাহলে দিনের পর দিন আরো নিরাপত্তাহীনতায় আমাদেরকে ভুগতে হবে।